দেখুন, সত্যি বলতে নেপালে এই ভয়াবহ ঘটনা না ঘটলে আমরা কোথাও জানতেও পারতাম না যে আমাদের রাজ্য থেকে এতজন পরিযায়ী শ্রমিক নেপালে কাজ করতে যান বাড়তি মজুরির জন্য। যে নেপালে মজুরির হার কম বলে এত বিক্ষোভ এবং মজুরি কাজ পাওয়া যাচ্ছে না বলে নেপাল কার্যত জ্বলছে, এত ক্ষোভের আগুন, সেই নেপালে এই পশ্চিমবঙ্গ থেকে এতজন পরিযায়ী শ্রমিক নিয়মিত যান। এবং আজ এত কিছুর পরেও তারা বলছেন, আপনারা দেখলেন আগের প্রতিবেদনে, যে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা নেপালে ফিরে যাবেন। আমার প্রশ্ন আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে, শুভময় দা, যে কর্মসংস্থানের ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এখানে তো এত ভাতা পরিযায়ী শ্রমিকদের জন্য, এই মাসে 5,000 টাকা, সমশ্রী প্রকল্প ইত্যাদি, এত কিছু সত্ত্বেও এ রাজ্যের এই মানুষগুলোকে আটকানো কেন যাচ্ছে না বলে মনে হয়? মানুষের যে ইতিহাস আর কি, সেই ইতিহাসের জায়গায় যদি সত্যি পৃথিবীর সমস্ত সম্পদ সবার মধ্যে ভাগ করে দেয়া যেত তবে বড় ভালো হতো, কিন্তু সেরকম তো হয় না। ফলে কোথাও বৃষ্টি বেশি পড়ে, কোথাও কম পড়ে, কোথাও মানুষকে বেশি খাটতে হয়, কোথাও কম খাটতে হয়। এবার শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, সেখানে শ্রমজীবী মানুষের পরিযান সেটা মোটেই নতুন কিছু নয়। ঔপনিবেশিক আমলে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে পরে রেললাইন পাতা, শুধু আমাদের দেশে কেন, চীন থেকে প্রচুর শ্রমিক আপনি যদি দেখেন পশ্চিম আমেরিকায় গিয়ে তারা সেখানকার মানুষের সঙ্গে মিশে গেছেন। কিন্তু যে মুশকিলটা হচ্ছে, আপনি পরিষ্কার আপনার প্রতিবেদনে দেখালেন, পশ্চিমবঙ্গে কাজ করে যেখানে 200 থেকে 300 টাকা পাওয়া যায়, সেখানে নেপালে গিয়ে কাজ করলেও 1000 নেপালি টাকা পাওয়া যায়, যেটা মোটামুটি আমাদের ভারতবর্ষের টাকায় 600 টাকা। এবং এই কথাটা কিন্তু পরিষ্কার, এমন নয় যে বিহার বা উত্তরপ্রদেশ থেকে কেউ আমাদের এখানে কাজ করতে আসেন না, কিন্তু এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর বাঙালি, আমি যারা সফটওয়্যারের পরিযান করছেন তাদের কথা বলছি না, নিম্নবিত্ত বাঙালি পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হচ্ছেন কাজের খোঁজে। এতে দোষের কিছু নেই, আমাদের তো একটাই দেশ। কিন্তু তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গ শিল্পে বা কাজের ক্ষেত্রে প্রচুর সুবিধে দিচ্ছে। আপনি যদি 2004-এ ইউপিএ সরকারের যে প্রকল্পটি দেখেন, 100 দিনের কাজের প্রকল্প, রাজনৈতিক কারণে তার সমালোচনা হলেও পরবর্তীকালে বিজেপি সরকারও সেটি মেনে নিয়েছে, সেই টাকা আসে পশ্চিমবঙ্গে, সেই টাকা ব্যবহার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেখানে মানুষকে কি বলা হচ্ছে, মানুষ কাজ করে টাকা পাবে। পশ্চিমবঙ্গে যে ভাতা দেওয়া হচ্ছে এটাও পৃথিবীর অনেক জায়গায় আছে, কিন্তু বিষয়টা কতদিন টানা যাবে একটা মিশ্র অর্থনীতিতে, এটা একেবারে পরিষ্কার নয়। এবং এইখানে রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিতে কয়েকটি কথা বলতে হয়। সত্যি সমীর দা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের একটা দৃষ্টিভঙ্গি থেকে নেপালকে পশ্চিমবঙ্গে এনে নামিয়েছেন। আজকে আমরা স্লোগানও শুনেছি, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন, কিন্তু মবক্রেসি বা অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদ আমরা চাই না। সেটা যদি কোনো অতিবাম রাজনীতিতে, তারা শিক্ষিত হতেই পারেন, এটা তো অঙ্কনা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, তারা শিক্ষিত, তাদের রাজনীতিটাকে বলছেন। আমরা সাধারণ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের রাজনীতি বুঝি, আমাদেরটার মধ্যেও খুব অশিক্ষা আছে বলে আমি মনে করি না। এই রাজনীতি, এই তো ভোট দিই, এই ভারতের গণতন্ত্রই তো আছে, এখনও তো আমাদের পার্লামেন্ট গুঁড়িয়ে যায়নি। ফলে দাদা যেটা বললেন যে শুধুমাত্র অতিবাম রাজনীতি সারা পৃথিবীর ক্ষেত্রে একমাত্র শিক্ষিত রাজনীতি, বাকি সজলদা অশিক্ষিত, এই মত আমি কিন্তু একেবারেই মানছি না। আমাদের ভাবনা চিন্তার মধ্যেও যে সাধারণ মানুষের রাজনীতি আছে, সেই রাজনীতিতে আমরা বন্দুক নিয়ে কোনো লড়াই করতে চাই না, আপোষকামী হয়ে এই সমাজের মধ্যে, এই গণতন্ত্রের মধ্যে বেঁচে থাকতে চাই। এবং সেখানে অবশ্যই চাই পশ্চিমবঙ্গের শাসক থেকে পৃথিবীর যে কোনো শাসক গণতান্ত্রিক ব্যবস্থায় যেটুকু দুর্নীতি আছে সেই দুর্নীতিটা কমানোর চেষ্টা করুন। পারবেন তো কিনা আমি জানি না। একটা অরূপদা একটা কথা বলেছেন, গরু, কুমির, টিকটিকি, ঠিক একই রকম অরূপদা রাজনীতি করেন, ওই জন্য অরূপদাকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার কথা বলতে হয়। অরূপদা অত্যন্ত গুণী মানুষ, অসম্ভব ভালো কথা বলেন, কিন্তু ওনার একটা রাজনৈতিক দল আছে, এই সংসদীয় ব্যবস্থার মধ্যে উনি তাকে সমর্থন করেন, সজলদা তাকে সমর্থন করেন, তাকে তার মতো করে কথা বলতে হয়। আজকে অর্জুন সিংহর কথা, ওনাকে তাই ডিফেন্ড করতে হয়েছে। এই রাজনীতি কিন্তু আমি বারবার বলবো, আমাদের দেশের প্রচুর দোষ আছে, আমার সংসারে প্রচুর দোষ আছে, আমার নিজের মধ্যে প্রচুর দোষ আছে। আমরা যখন একটা প্রতিবিম্বের সামনে, প্রতিফলনের সামনে দাঁড়াই, এই দোষ গুণেই আমাদের ভারতবর্ষের গণতন্ত্র। এই জায়গার থেকে আমাদের দেশে যে গণতন্ত্র আছে, নেপালে তো ক্ষমতায় ছিলেন সেই মাওবাদী
মাওবাদীদের একটা দল সংসদীয় গণতন্ত্রে গেছেন, তাদের সঙ্গে আঁতাত করেছে কংগ্রেস। ফলে তাদের যে দোষগুলো, সেই দোষগুলো দেখাতে গিয়ে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ দেখিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে একেবারে হ্যাটা করার কোনো কারণ নেই। আমরা আমাদের মতো আছি, আমাদের ভুল আছে, কিন্তু যদি কোনো রাজনীতি বলে সে একেবারে অতি দক্ষিণপন্থী বা অতি বামপন্থী রাজনীতি, যে নিজের শিক্ষাটাকেই শিক্ষা বলে মনে করে, আমি বলবো হ্যাঁ, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, ইউক্লিডের পস্টুলেট নিয়ে সেটা শিক্ষা, সেই শিক্ষায় কোনো ভুল নেই। কিন্তু কোনো রাজনৈতিক শিক্ষা, পৃথিবীতে একমাত্র শিক্ষা, বাকি অশিক্ষা, এই রাজনীতি কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মানুষ মানবেন না। ফলে নেপাল থেকে আমাদের শিক্ষা নেওয়ার কোনো কারণ নেই। আমাদের শিক্ষায় দুর্বলতা আছে, আমরা অনেক জায়গায় হারি। এই হেরে যাওয়ার মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র থেকে আমরা শিক্ষা নেব। বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে নেব না। চাইলে পশ্চিম ইউরোপের গণতন্ত্র থেকে, অবশ্যই নরওয়ে থেকে, অবশ্যই সুইডেন থেকে আমরা গণতন্ত্রের শিক্ষা নেওয়ার চেষ্টা করব, যেখানে নেতা নেত্রীরা সাধারণ মানুষের মতো থাকেন, গণতান্ত্রিক ভোটে জেতেন। আমাদের দেশের নেতা নেত্রীরাও ভোটে গোলমাল কি হয় না, ব্যালট চিবিয়ে খাওয়া কি হয় না, সাইন্টিফিক রিগিং কি হয়নি, 72-এ কি একদম কংগ্রেস যেভাবে ভোট লুট করেছিল হয়নি, তৃণমূল কি পঞ্চায়েতে গোলমাল করে না? ফলে হ্যাঁ, এখন কি এসআইআর হচ্ছে না? না, সব কিছু হচ্ছে, সবারই গোলমাল আছে। কিন্তু আমি বলছি আমাদের গোলমাল মানে অশিক্ষা, আর নেপালের যুবকরা আমাদের পথ দেখাবে। এই যুব আন্দোলনকে আমি কোনোভাবেই, আমার ভাবনা সত্যি, এটা তো অঙ্ক নয়, ভুল হতেই পারে, কিন্তু এই ধরনের মবক্রেসি, তাকে যুব আন্দোলন বলে, এবং সেটাই নতুন পৃথিবীকে নতুন স্বপ্ন দেখাবে, 8টা-10টা সূর্য বলে বিভিন্ন আলোচনা হচ্ছিল, অরূপদাও দেখলাম সমর্থন করলেন। আমার মনে হয় না প্রচুর সূর্য উঠবে এই আন্দোলনে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা লড়াইয়ের কথা ভাবতে হবে, একটা শিক্ষার কথা ভাবতে হবে, এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা আগের থেকে সাবধান হতে হবে। ভারতের গণতন্ত্রে যে যে দুর্বলতা আছে তার লিস্ট অবশ্যই যারা বামপন্থী মানুষ আছেন বা দক্ষিণপন্থার থেকে দূরে আছেন প্রতি মুহূর্তে সামনে তুলবেন, সেই প্রতিবাদ আসবে। তার মানে কিন্তু নেপাল থেকে শিক্ষা নেওয়া নয়। ধন্যবাদ শুভময়দা। একমত এবং দ্বিমত, হ্যাঁ আগে বলে নিই, সেটা হচ্ছে একমত কোথায়, যে সত্যি তো গণতন্ত্রের শিক্ষা আমরা সেই রাষ্ট্রটা থেকে নেব কেন যে রাষ্ট্রটায় রাজতন্ত্র এত বছর ধরে প্রিভেল করেছে, এবং তারপরে কার্যত গণতন্ত্রের নামে যেটা চলেছে সেটা হচ্ছে এক শ্রেণীর রাজনীতিবিদদের রাজতন্ত্র। তার থেকে গণতন্ত্রের শিক্ষা নেব না, কিন্তু যে শিক্ষাটা নিতে হবে, যেখানে আমি শুভময়দার সঙ্গে 100% দ্বিমত, সেটা হচ্ছে ইতিহাসের শিক্ষা। কোন ঘটনার কোন প্রেক্ষিতে হোয়াট নট টু ডু, কী করতে নেই, মানুষকে শোষণের কোন পর্যায়ে নিয়ে যেতে নেই, মানুষকে ঠেলতে ঠেলতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় একজন সাধারণ মানুষ, একজন সম্পূর্ণ, তাকে শিক্ষিত বলতে পারি, অশিক্ষিত বলতে পারি, গরিব বলতে পারি, বড়লোক বলতে পারি, একজন যুবক কি করলে বন্দুকের সামনে বা বেয়নেটের সামনে রাস্তায় বুক টান করে দাঁড়িয়ে পড়ে, সেই জায়গায় মানুষকে ঠেলে দিতে নেই, হোয়াট নট টু ডু। এই ইতিহাসের শিক্ষাটা কিন্তু নেপাল কেন, আরও খারাপ, আরও ছোট, আরও ব্যর্থ কোনো রাষ্ট্র যদি দেয়, মাথা নিচু করে নিতে হবে বলে আমার অন্তত মনে হয়। রঞ্জিত দা, প্রথমত ইতিহাসের শিক্ষা এটাই যে বন্দুকের নলেই হচ্ছে ক্ষমতার উৎস। সেটা যদি না হতো তাহলে ভারত রাষ্ট্র বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রবাদীরা বিরাট সংখ্যক সেনাবাহিনী পুষে রাখতো না ক্ষমতা রাখার জন্য। দ্বিতীয়ত, এবং এটাও ঘটনা যে যখনই কোনো আন্দোলন হয়, ক্ষমতার দখলের জায়গায়, বিশেষ করে সেই আন্দোলনের পুরোভাগে যদি যুবকরা থাকে, তাহলে স্বার্থান্বেষীরা বা তারা যারা ভীতুরা বা যারা রক্ষণশীলরা সেটাকে নৈরাজ্যবাদী বলে। এটাই একবারে, এটাও ইতিহাস। আমি কিন্তু মানে রঞ্জিতদার প্রতি আমার প্রচুর শ্রদ্ধা, আমি অন্য পয়েন্টটা তুললাম। বন্দুকের নল শক্তির বন্দুকের নল শক্তির উৎস যেটা বলে সেটা শিক্ষা বলবো না, কিন্তু আমি সেটা আঙ্কিকভাবে সত্য নয়। উনি যেটাকে অশিক্ষা বলছেন, আমি অশিক্ষা বলবো না, কিন্তু আঙ্কিকভাবে কোনো অঙ্কে লেখা নেই বন্দুকের নল শক্তির উৎস। আমি আসলে শুধু একটা কথা আমি বলতে চাই, একটা ওয়ান সেন্টেন্স, সেটা হচ্ছে যে কোনো প্রতিবাদকে মাওবাদী বলে ছাপ মারা, এটা অশিক্ষা। ভারতবর্ষের রাষ্ট্রনায়করা ক্রমাগত করে যাচ্ছে। দেখো, আমি যেটা প্রথমে বলেছিলাম যে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত, মানে নেপাল কিভাবে শোষণ করেছে, কিভাবে জনবিদ্রোহ তৈরি হয়েছে, সেইখান থেকে শিক্ষা নিতে বলিনি। আমি বলেছি যেটা হয়েছে
যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমার মূল কথা হলো, আমরা তো নেপাল থেকে শিক্ষা নেব না, তোমার কথা অনুযায়ী আমি নিলাম না, খুব ভালো কথা। আমি কথা বলছি, আমি তো মনে করি ইতিহাস থেকে মাথা নিচু করে শিক্ষা নেওয়া হবে। তার কারণটা হলো, আমরা এদিকে আমাদের রাজ্যেও দেখতে পাই, ভারতবর্ষের অনেক জায়গায় দেখতে পাই যে আমরা মানুষের উপর অত্যাচার করি, আর কিছু প্রশ্ন করলেই বলি আমরা ভাই ভোটে জিতেছি। তো এই গণতন্ত্র আমরা চাই না, যেখানে ইলিগাল ভাবে ভোটে যেতে, যেখানে জোর করে বুথ লুট করে, সেইখানে আমি তো কিছু রঞ্জিত দা যে শব্দটা ব্যবহার করছেন, উনি যেটা মানছেন না সেই জায়গাটাই হচ্ছে অশিক্ষা। এটা হচ্ছে চূড়ান্ত স্বৈরতন্ত্রের একটা রূপ, যেটা অনেক কমিউনিস্ট সরকার পৃথিবীর অনেক জায়গায় দেখি। শুধু তাই না, নেপালে তো একটা নেপালে তো কমিউনিস্ট পার্টি, তারা নেপাল কংগ্রেসের সরকার বানিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটাও ইতিহাসের শিক্ষা, তখন সালওয়া জুলুমের বিরুদ্ধে আপনারা কেন? এটাও ইতিহাসের শিক্ষা যে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে যে লঙ্কায় গেছে সেই রাবণ হয়েছে, এটাও ইতিহাসের শিক্ষা। অন্তহীন প্রত্যেকে তার মত বলেছে।